অন্ধকারেই ভয় জমে, আবার অন্ধকারেই বিশেষ কিছু নজরে পড়ে। তবে নজরে পড়ার পর কি করণীয় সেটা বোঝা যায় না। তখন সামনে থাকে দুটো রাস্তা, হয় সরাসরি তার দিকে তাকাও, আর না হয় পিছিয়ে এসো, যাতে রক্ষা পাওয়া যায়। আজকের পর্ব সেরকমই একটি এক্সপিরিয়েন্স নিয়ে। এই ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করেছেন কালনা থেকে অপূর্ব বাগচি। আজকের এপিসোডের নাম লুকোচুরি। বাকি এক্সপিরিয়েন্স অপূর্ব বাবুর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। শহর কলকাতাতে লোডশেডিং কতটা বিরক্তিকর হতে পারে সেটা এই কয়েক বছরে বুঝে গেছি। কিন্তু মফস্বলে কারেন্ট অফ হলে আমাদের বেশ মজাই লাগতো। হ্যারিকেনের আলোয় আর কতটাই বা পড়াশোনা করা যায়। কারেন্ট অফ হলে আমাদের ছোটদের দলে আনন্দের রোল উঠত। তখন আমরা ক্লাস 6 কিংবা ক্লাস 7-এ পড়ি। হঠাৎ একদিন বিদ্যুৎ অফিস থেকে একটা রিক্সাতে চোঙামাই খাতে বলতে বলতে গেল সেদিন সন্ধে 6টা থেকে রাত 10টা অবধি কারেন্ট থাকবে না। কোথায় কি কাজ হবে না কি একটা ফল্ট হয়েছে, লাইনের কাজ আছে। কারণ যাই হোক, আমাদের মনটা নিচে উঠল। কারেন্ট অফ মানেই তো আমাদের খেলাটা শুরু হয়। ওই অন্ধকারে লুকোচুরি খেলাটা আমাদের কাছে অন্য আনন্দের ছিল। পাছে বাড়ি থেকে বেরোতে না দেয়, তাই আমরা আগেভাগেই পড়াশোনা করে রাখলাম। এতটা মন দিয়ে পড়লাম যে বাড়িতে মা বাবা বললেন, আচ্ছা যা এবার খেল গিয়ে। এটা আমরা বন্ধুরা আগেভাগেই প্ল্যান করে নিয়েছিলাম। এবার অন্ধকারে আমাদের লুকোচুরি খেলার কিছু নিয়ম ছিল। আমাদের লুকোতে হতো একটা বিশেষ জায়গায়, মানে অমুক জায়গার বাইরে কিন্তু লুকোনো যাবে না। এবার অন্ধকারে কতটা নিজেকে লুকিয়ে তুমি ধাপ্পা দিতে পারবে সেটা তোমার কবজির জোর। আমাদের লুকোনোর বিশেষ কিছু জায়গা ছিল, তবে নিঃসন্দেহে তাদের মধ্যে সবচেয়ে ফেভারিট স্পট ছিল রাহাবাবুদের বাড়ির পিছনে। এই রাহাবাবুর 2 ছেলেই থাকতেন বিদেশে, আর রাহাবাবুর মৃত্যুর পর তার স্ত্রী ছেলেদের কাছেই চলে যান। দোতলা বাড়িটা তালাবন্ধ হয়েই পড়ে থাকত। বাড়ির পেছনে অনেকটা জায়গা ছিল, বেশ কয়েকটা ছোট ঘর, একটা বড় গুদাম আর অনেক গলিঘুঁজি। সকালবেলাতেই সেখানে ঠিকঠাক কাউকে খুঁজে পাওয়া যায় না, আর রাতের অন্ধকারের কথা তো ছেড়েই দিলাম। সেদিনের লুকোচুরি খেলায় আমাদের বন্ধু টিপাই হলো চোর। আমি লুকোলাম ক্লাব ঘরের পাশে জিমের পাঁচিলের ফোকরে। বাকিরাও এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে পড়ল। দীপু আর তুবড়ি দেখলাম দৌড় দিল রাহাবাবুদের বাড়ির দিকে। আমি সেদিন জায়গাটা সলিড পেয়েছি। স্পষ্ট পাঁচিলের ফাঁক দিয়ে দেখছি টিপাই চোরের জায়গা থেকে বেরিয়ে এলো। ও এদিক ওদিক খুঁজছে। ভাবতেই পারবে না যে আমি ওর এতটা কাছে লুকিয়ে পড়েছি। হঠাৎ আমাদের কান ফাটিয়ে একটা চিৎকার ভেসে এলো। এই দুজনের গলাই আমরা চিনি, দীপু আর তুবড়ি। আমি লাফ মেরে বেরিয়ে এলাম পাঁচিল থেকে। আমাদের বাকি বন্ধুরাও যে যার লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এসেছে চটপট। টিপাই ও হুশ বলা ভুলে হাঁ হয়ে গিয়েছে। আমি সবাইকে বললাম যে তুবড়ি আর দীপু রাহাবাবুর বাড়ির দিকে গেছে। আমরা সবাই কষে দৌড় দিলাম সেদিকে। এই জায়গাটা হাতের তেলোর মতো চিনি। হোঁচট খাওয়ার বা রাস্তা হারানোর কোনো সিন নেই। আমরা এক দৌড়ে বাইরে রাহাবাবুর বাড়ির কাছে পৌঁছে দরজার পাশ দিয়ে বেঁকে গিয়ে বাঁদিকে চলে যাওয়া একটা রাস্তা ধরলাম, কারণ লুকোনোর জায়গাটা এইখানেই। সেই গলির মধ্যে গিয়েই দেখি একদিকে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে দীপু, আর তার থেকে একটু দূরে তুবড়িও অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছে মাটিতে। তুবড়িকে আমরাই ধরাধরি করে শোয়ালাম। আমাদের মধ্যে লখাই বলে একজন ছিল। সে বয়সে আমাদের চেয়ে একটু বড়, বুদ্ধিও বেশি। সে উল্টো মুখে দৌড় দিল। খানিক বাদে দেখি পাড়ারই কয়েকজন বড়দের ডেকে এনেছে। তারাই এই দুজনকে ধরাধরি করে ক্লাব ঘরে নিয়ে এলো। চোখে মুখে জল দেওয়ার পর দুজনের জ্ঞান ফিরল। প্রথমে মুখের সামনে হুমড়ি খেয়ে পড়ে থাকা এতগুলো লোক দেখে ওরাও ধর্মর করে উঠে বসে। তারপর সবাই ওদের মাথায় পিঠে হাত বুলিয়ে বললেন, দেখ আমরা সবাই তোর চেনা, তোর বন্ধুরাও আছে। কেউ আবার বললেন, প্রচণ্ড শক পেয়েছে বলেই এরকম আচরণ করছে। একটু স্বাভাবিক হওয়ার পর দুজন যা বলল তাতে সবারই গায়ে কাঁটা দিয়ে উঠল।
ওদের কথা অনুযায়ী দীপু আর তুবড়ি ওই রাহাবাবুর বাড়িতে পৌঁছে পাশের গলিতে কিছু দূর গিয়ে ওই ছোট ঘরগুলোর সামনে পৌঁছে ভাবছে কোন দিকে যাবে। এমন সময় ওই ঘরগুলোর চাল থেকে একটা লোক নাকি ঝুপ করে তাদের সামনে এসে দাঁড়ায়। না, দাঁড়ায় না, উবু হয়ে বসে। নিচে ওই উবু হয়ে বসে থাকা অবস্থাতেই পাশের একটা নোংরা নর্দমার দিকে এগিয়ে যায়। এই সময় আমার বন্ধু দেখে ওই লোকটার, যদি তাকে আদৌ লোক বলা যায়, হাতে কিছু একটা ছটফট করছে। তুবড়ি বলল কিচিরমিচির শব্দ শুনে তার মনে হয়েছিল যে সেটা একটা পাখি। লোকটা কিরকম জিজ্ঞেস করায় ওরা বলল লিকলিকে রোগা চেহারা, পিঠের মেরুদণ্ডের হাড়গুলো বেরিয়ে কেমন শিঙের মতো অবস্থা করেছে। তার উপর লোকটা মাটিতে হাঁটে 4 হাত পায়। লোকটা ওইভাবে হেঁটেই নর্দমা থেকে কি সব বের করে মুখে দিতে থাকে, আর তার হাতে বন্দি প্রাণীটা আরো কিচমিচ করে ওঠে। ওরা দুজনেই এতটা ভয় পেয়েছিল যে মুখ দিয়ে কোনো কথাই বলতে পারেনি। যখন লোকটা নর্দমা থেকে তুলে কি সব খাচ্ছে, তুবড়ি সাহস করে বলে, তুই কে রে? তাতে লোকটা তাদের দিকে ফেরে। আর ঠিক তখনই এদের ভয় আতঙ্কে পরিণত হয়। দুজনেই বলল ওই অন্ধকারেও ওর চোখ দুটো লাল কয়লার মতো জ্বলছিল। লোকটা অদ্ভুত গর্জন করে বলে, একদম চলে যাবি এখান থেকে, পেছনে লাগতে আসবে না। আজ অনেকদিন পর খেতে বেরিয়েছি, খেতে দে আমায়, খেতে দে, যা। বলেই লোকটার হাতে ধরা প্রাণীটার মাথা লক্ষ্য করে একটা মোক্ষম কামড় দেয়। দীপু আর তুবড়ি আর পারেনি। একজন সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়, আর দ্বিতীয়জন ধর্মর করে পালাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে। এদের কথা শুনে পাড়ার সবাই আলো আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। যা বর্ণনা পাওয়া গেছে তাতে তো একে ঠিক মানুষ বলা চলে না। সবাই চড়াও হলো রাহাবাবুর বাড়িতে, কিন্তু কোথায় কি? না একটা পায়ের দাগ, না কোনো পাখির পালক, রক্তের দাগ, কোথাও কিছুই ছিল না। পাড়ার পুরো এলাকা তন্ন তন্ন করে খুঁজেও কাউকে পাওয়া গেল না। এরপরেও বেশ কিছুদিন পাড়ার বিভিন্ন এলাকায় রাত জেগে পাহারা দেওয়া হলো, কিন্তু ওই লোকটা আর কোথাও কিচ্ছু খেতে আসেনি। শুধু আমাদের পরিচিত সন্তোষ জেঠু বলেছিলেন, খুব ভালো কিছু দেখিসনি তোরা, হয়তো সে মানুষ নয়, ওদিকে আর যাস না, হয়তো তোদের ওপর নজর ছিল, এই দুজনকে সেদিন পায়। আমরা তুবড়ি আর দীপু দুজনকে জিজ্ঞেস করি, তোরা কিছু বানিয়ে বলছিস না তো? তাতে প্রতিবার ওরা দুজনেই দিব্যি কেটে বলে যে সত্যিই বলছে। মাঝখান থেকে আমাদের সন্ধেবেলায় লুকোচুরি খেলাটা বন্ধ হয়ে যায়। তাতে আমাদের অবশ্য দুঃখ হয়নি, বরং হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। কারণ ওরকম কাউকে চোখের সামনে দেখলে কি করতাম জানি না। করার কিছুই নেই, এসব ক্ষেত্রে থমকে গিয়ে ভয়ই সবাই পায়। তখন মনে হয় যারা কালে ভদ্রে এরকম দৃশ্য দেখতে পান তারা কিন্তু লাকি নন, বরং উল্টোটা। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।